এক নির্জন রেল লাইনের পাশে হঠাৎ দেখা হলো দুই অচেনা মানুষের, কিন্তু তাদের দুজনের গল্প যেন কোনোভাবেই স্বাভাবিক নয়। একজন বাস্তবতা আর কল্পনার মাঝখানে আটকে আছে, আর অন্যজন লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর এক সত্য। তারা কি সত্যিই একে অপরের সঙ্গে দেখা করেছে, নাকি পুরো ঘটনাটাই অন্য কোনো রহস্যের অংশ? আজকের গল্পে আমরা জানবো সেই অদ্ভুত রহস্য, যেখানে শেষ পর্যন্ত কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বোঝাই হয়ে যাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাহিনীটা শুরু হয় এক জনমানবহীন মরুভূমিতে। এখানে কোনো মানুষ বাড়িঘর নেই, যেখানে চোখ পড়ে বালু আর বালু। এই এলাকায় মাত্র একটাই বাড়ি, আর সেই বাড়িটা রঘুর। রঘু একজন রেলওয়ে গেটম্যান, যার কাজ হলো ট্রেন থামানো। কিন্তু এই লাইনে মাত্র 3টা ট্রেন যায়, আর রঘু তাদের সময়সূচি খুব ভালো করেই জানে। রঘু গত 10 বছর ধরে এই কাজটাই করে আসছে। গত 10 বছর ধরে রঘু কোনো মানুষকে দেখেনি বা তাদের সাথে কথাও বলেনি। কিন্তু একদিন একটা ট্রেন থামানোর সময় সে হঠাৎ দেখে যে সম্পূর্ণ আহত ও অচেতন একটি মেয়ে ট্রেন থেকে লাফ দিচ্ছে। এরপর রঘু তাকে কাঁধে তুলে বাড়ি নিয়ে আসে। এটা রঘুর জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ সে 10 বছর ধরে কোনো মানুষ দেখেনি। আজ 10 বছর পরে সে অবশেষে একজন মানুষকে দেখল। সে তাকে স্পর্শ করার চেষ্টা করে। মেয়েটি হঠাৎ জ্ঞান ফিরে এবং রঘুকে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। মেয়েটি এখানে তার নাম প্রকাশ করে চৈতালি। রঘু তাকে বলে যে তুমি ট্রেন থেকে পড়ে যাও, আমি এখানে তোমাকে উদ্ধার করে নিয়ে আসি। রঘু জানতে চায় ট্রেন থেকে কিভাবে পড়লে। চৈতালি বলছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে ভ্রমণ করছি। যখন আমি টয়লেটের দিকে যাই দেখি দুজন ঝগড়া করছে। আমি কথা বলতে গেলে তারা আমাকে ফেলে দেয়। চৈতালি বলছে তার হাজব্যান্ড বেবি কষ্ট পাচ্ছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছে। সে হয়তো এখানেও আসতে পারে, কিন্তু আগে আমাকেই যেতে হবে। তখন রঘু বলে যে এখান থেকে দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই। যদি তোমার স্বামী আসে তাহলে এখানেই আসবে, তাই তুমি এখানেই থাকো। কিন্তু চৈতালি রঘুর কথা শুনে না এবং সে একাই রাজস্থানের দিকে রওনা দেয়। চৈতালি অনেক দূর পর্যন্ত যেতে থাকে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর দেখতে পায় না। তীব্র গরমে চৈতালির মাথা ঘুরে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। রঘু চৈতালির পিছু নিতে থাকে। তখন সে বেহুশ অবস্থায় চৈতালিকে আবার ঘরে তুলে নিয়ে আসে। চৈতালির পা জখম হয়ে যায় এবং রঘু সেখানে মলম লাগিয়ে দেয়। রঘু চৈতালিকে বোঝাচ্ছে যে তুমি এখান থেকে যেতে পারবে না, তোমার হাজব্যান্ডের এখানে আসাটাই বেটার হবে। কিন্তু মেয়েটির রঘুর উপরে কোনো ভরসা নেই এবং সে কোনো অচেনা মানুষের সাথে রাত কাটাতেও চায় না। যদি সে রাতে কিছু করে ফেলে তাহলে তো সে কিছুই করতে পারবে না। চৈতালি কোনোভাবে বিছানায় কাত হয়ে আছে, কিন্তু সে বারবার রঘুর দিকে তাকাচ্ছে। রঘু ভাবছে যে হয়তো চৈতালি আনকমফোর্টেবল ফিল করছে, তাই সে বাড়ির বাইরে চলে যায়। চৈতালি যখন দেখে যে রঘু বাইরে চলে গেছে তখন সে আরামে ঘুমায়। পরের দিন সকালে রঘু তার ডেইলি রুটিন ওয়ার্ক স্টার্ট করে। সে প্রতিদিন ভোর 4:30-এ ওঠে, অনেক দূর থেকে পানি নিয়ে আসে এবং সকাল সকাল একটি ট্রেনকেও তার অ্যাসিস্ট করতে হয়। রঘু গত 10 বছর থেকে একই টাইম ফলো করে এবং আজ পর্যন্ত কোনো ট্রেনের টাইম সে ভুলেনি। রঘু এখানে চৈতালিকে বলছে যে সে গত 10 বছর থেকে কোনো মানুষের সাথে কথা বলে না, তার কথা বলতে অনেক ইচ্ছা করে। এখানে চৈতালিও কোনো না কোনোভাবে রঘুকে বিশ্বাস করতে শুরু করে। রঘু বলে যে রোজ যখন ট্রেন আসে তখন আমার টেলিফোন বাজে, এটা ইনকামিং কল, আমি কোনো কল করতে পারবো না। এবার কল আসলে আমি তোমার ব্যাপারে বলবো, তখন তোমার স্বামী তোমাকে খুব সহজেই নিতে আসতে পারবে। কিছুক্ষণ পরেই কল আসে এবং রঘু চৈতালির ব্যাপারে বলতে যাচ্ছিল, তখন চৈতালি আচমকা কল কেটে দেয়। চৈতালি বলে যে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়নি, বরং ও নিজেই লাফ দেয়, কারণ ও ওর হাজব্যান্ডের কাছ থেকে পালাইতে চায়। এরপর চৈতালি তার ফ্ল্যাশব্যাকের স্টোরি বলতে শুরু করে। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। কিছু বছর আগে বিষ্ণু নামের একটি পেশেন্ট আমার কাছে আসে, যিনি যথেষ্ট ডিপ্রেশনে ছিল। তার ওয়াইফ সুইসাইড করেছিল। এটা বিষ্ণু সহ্য করতে পারে নাই এবং সে ডিপ্রেশনে চলে যায়। চৈতালি তার চিকিৎসা শুরু করে, কিন্তু এই ট্রিটমেন্ট এতটা সহজ ছিল না। এটা ছিল চৈতালির প্রথম কেস, তাই তিনি বিষ্ণুকে অনেক বেশি টাইম দিতে থাকে। ধীরে ধীরে বিষ্ণু নর্মাল হইতে থাকে আর চৈতালি এবং বিষ্ণু বন্ধুত্ব শুরু করে। চৈতালির কঠোর পরিশ্রমে বিষ্ণু পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তারা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পর তারা দুজনে বিয়ে করে ফেলে, কিন্তু চৈতালির ফ্যামিলি মেম্বার্সরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না। তারা মনে করে বিষ্ণু একটা পাগল ছিল, তাই যে কোনো সময় সে আবার পাগল হয়ে যেতে পারে। চৈতালি তাদের কথা না মেনে বিষ্ণুকে বিয়ে করে ফেলে। তাদের বিয়ে কিছু টাইম পরেই বিষ্ণু তার রং পরিবর্তন করতে শুরু করে। সে চৈতালির সাথে পাগলের মতো ব্যবহার করতে থাকে। সে তাকে ফিজিক্যাল টর্চারও করে। বিষ্ণুর এটা ডেলি রুটিন ছিল যে সে নেশা এবং ড্রাগস করত। চৈতালিও তার উপর সম্পূর্ণভাবে বিরক্ত হয়েছিল। এইভাবে বিষ্ণু চৈতালির জীবন খারাপ করে দিয়েছিল। গল্পটি এইবার প্রেজেন্টে আসে। চৈতালি এখন রঘুর উপরে ভরসা করতে লাগে। রঘু অনেক দূর থেকে পানি এনেছিল।
চৈতালি শাওয়ার করতে গেলে রঘু চুপচাপ তাকে দেখতে থাকে। যখন চৈতালি শাওয়ার করে বের হয়, রঘু জিজ্ঞাসা করে যে তোমার পিঠে ওইটা কিসের চোট। চৈতালি তখন বুঝে যে রঘু তাকে গোপনে দেখছিল এবং এটি তার হাজব্যান্ড দ্বারা আঘাতের চিহ্ন। তারপর সে আবার তার ফ্ল্যাশব্যাক স্টোরি বলতে থাকে যে অনেক দিন ধরে বিষ্ণুর অত্যাচার সহ্য করছে, কিন্তু একদিন সে বিষ্ণুর একটি ডায়েরি খুঁজে পায় এবং সেখানে কিছু লেখা ছিল যে বিষ্ণুর ওয়াইফ আত্মহত্যা করেনি, বরং তাকে বিষ্ণু হত্যা করেছিল। তার সঙ্গে তার হাসপাতালে একজন নার্সকেও মেরেছিল। কিন্তু ওই মুহূর্তে বিষ্ণু ওইখানে চলে আসে এবং চৈতালিকে ডায়েরি সহ দেখে ফেলে এবং তাকে খুব মারে। পুলিশ প্রশাসন থেকে বাঁচার জন্য বিষ্ণু চৈতালিকে ট্রেনে করে কোথাও নিয়ে যাচ্ছিল এবং তখন চৈতালি ট্রেন থেকে জাম দেয়। এইবার গল্পটি আবার প্রেজেন্টে আসে। চৈতালির সব স্টোরি শোনার পর রঘু বলে যে তোমার এবং আমার স্টোরি কিন্তু সেম, আমারও এই দুনিয়াতে কেউ নেই, আমরা চাইলে এইখানে দুজন আরামে থাকতে পারি। কিন্তু চৈতালি বুঝতে পারছে না যে রঘু শেষ পর্যন্ত কি চায়। তখন ট্রেন চলে আসে এবং রঘু ঝন্ডি প্রদর্শনের জন্য চলে যায়। এরপরে চৈতালি রঘুর কাজে হাত লাগায়, তার জন্য খাবার রেডি করা এবং তার রুম পরিষ্কার করা। কিন্তু চৈতালি এমন কিছু একটা পায় যা দেখে সে সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। সে নিউজ পেপারের কিছু কাটিং পায়, সেখানে লেখা ছিল যে একজন সন্ত্রাসী 4 জনকে খুন করে পালিয়ে গেছে এবং চৈতালি এখানে এই কথাটি জানতে পেরেছে যে রঘু অন্য কোনো রঘুর আইডেন্টিটি চুরি করে, যে প্রথম একই লেভেল ক্রসিংয়ে গেটম্যানের কাজ করত। সব সত্য জানার পরে চৈতালি রঘুকে ছুরি ধরে, কিন্তু তখন রঘু চৈতালিকে বলে যে তোমার এত উতলা হইবার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে সব সত্য বলবো। তারপর রঘুর স্টোরি ফ্ল্যাশব্যাকে যায় এবং সে তার স্টোরি বলতে থাকে। সে বলে যে আমার মা আমার জন্য একটি মেয়েকে পছন্দ করে এবং প্রথম দেখাতেই আমি মেয়েটিকে সব সত্যি বলে দিই। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়ে আমাকে ধোঁকা দিয়ে এক ধনী ব্যক্তিকে বিয়ে করে ফেলে। আর আমি যাকে বিয়ে করতে যাচ্ছিলাম তার কোনো বয়ফ্রেন্ড নেই এবং সেও আমাকে বিয়ে করতে রাজি হয়। পরে যথারীতি আমাদের বিয়ে হয় এবং কিছু মাস পরে আমার ওয়াইফ তার একটি কাজিনকে আসতে বলে। আমি এখানে একা খেতে কাজ করতাম, তাই আমার ওয়াইফ আমাকে হেল্প করতে সে তার কাজিনকে ডাকে। কিছু টাইম পরে আমি এক শিশুর বাপ হয়ে যাই এবং কিছু বছর পরে আমরা দুজনের বাচ্চা হই। এরপরে আমার ওয়াইফ আমাকে বলে যে আমি আর বাচ্চা চাই না। পরে আমি আমার ওয়াইফের কথা মানতে পরামর্শের জন্য একজন ডাক্তারের কাছে যাই, কিন্তু ডক্টর আমাকে বলে যে তুমি বাবা হইতেই পারবা না, তাই তোমার এই ব্যাপারে কোনো প্ল্যানিংয়ের দরকার নাই। এটা কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর বাসায় এসে দেখি আমার ওয়াইফ এবং তার কাজিন একসাথে। এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম যে আমার ওয়াইফ এবং তার কাজিনের সাথে অ্যাফেয়ার আছে এবং বাচ্চা দুইটা তার কাজিনের, তার মানে আমার কোনো ফ্যামিলি নেই। এই সমস্ত জিনিস দেখার পরে আমার খুব খারাপ লাগে এবং আমি তাদের 4 জনকে মেরে ফেলি। এরপরে গল্পটি আবার প্রেজেন্টে আসে, যেখানে রঘু চৈতালিকে বলে যে সম্ভবত আমার জায়গায় অন্য কেউ হইলেও একই কাজ করত। এখন চৈতালি ও রঘুকে সান্ত্বনা দিতে থাকে এবং তাকে সাপোর্ট করে। ও তাকে বলে যে আমি থাকলে মেবি সেম কাজই করতাম। এখন রঘু চৈতালিকে বলে যে আমি পুলিশ থেকে বাঁচতে এইখানে পালাই আসি, এইখানে রঘু নামের একজন গেটম্যান পাই, আমি তার সাথে কাজ করতে থাকি। কিন্তু একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয়, তখন আমি তার নাম ব্যবহার করে গেটম্যানের কাজ করতে থাকি। এইভাবে আমি এইখানে 10 বছর ধরে কাজ করছি। তখন চৈতালি ভাবে যে রঘুর সাথে খুব খারাপ হয়েছে এবং সে তাকে সাপোর্ট দিতে থাকে এবং ভাবে যে এইখানে কিছুদিন থেকে যাবে, তাই সে রঘুর সাথে কাজ করতে শুরু করে। পানির জন্য অনেক দূরে যেতে হয় এবং চৈতালি পানি আনতে যেতে চায়। যখন চৈতালি পানি আনতে যায়, রঘু রেলওয়ে ক্রসিংয়ে থাকে। তখন বিষ্ণু তার ওয়াইফকে খুঁজতে এখানে চলে আসে। সে রঘুকে বলে যে আপনি এখানে কোনো মেয়েকে দেখেছেন? রঘু পরিষ্কার মানা করে দেয়। তখন বিষ্ণু বলে যে এই মেয়েটির ট্রিটমেন্ট চলছে, সে সম্পূর্ণভাবে পাগল, তার নাম শিখা, সে তার মন ইচ্ছা মতো উল্টো সিধা কথা বলতে থাকে। সে আরও বলে যে আমি একজন ডাক্তার, যদি শিখা কারোর সাথে থাকে তাহলে তার জীবনের রিস্ক আছে, যদি আপনি মেয়েটিকে দেখেন আমাকে বলেন প্লিজ। আমার ওয়াইফ শিখার চিকিৎসা চলছে এবং আমার নাম ডাক্তার বিষ্ণু। এইসব কথা শোনার পর রঘু তার উপর ভরসা করে না। সে এখন কনফিউজড হয়ে যায় যে সে কাকে বিশ্বাস করবে। রঘু তখন তাড়াতাড়ি পানি আনার জায়গায় যায় এবং চৈতালির সাথে দেখা করে। তাকে জিজ্ঞাসা করে যে শিখা কে। তখন চৈতালি বুঝতে পারে যে তার হাজব্যান্ড এখানে এসেছিল। তখন চৈতালি তাকে বোঝাতে চেষ্টা করে যে শিখা তার ওয়াইফ, যাকে সে মেরে ফেলেছিল। যেভাবে সে তোমাকে ম্যানেজ করেছে এইভাবে সে সবাইকে ম্যানেজ করতে পারে। সে যদি আমার সম্পর্কে জানতে পারে বা আমি যদি তার কাছে যাই তাহলে সে আমাকে মেরে ফেলবে। এখানে রঘুর চৈতালির উপরে আর ভরসা থাকে না, কিন্তু কোনো না কোনোভাবে চৈতালিও এটা বুঝতে পারে। তাই চৈতালি বলে একটা কাজ করা যাক, আমরা পুলিশের কাছে সবকিছু বলে দেই। কিন্তু রঘু সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সে বলে যে পুলিশ এখানে আসবে না, কারণ আমি একজন পলাতক আসামি। তাই তারা দুজনেই চলে যায়। বিষ্ণু চৈতালিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। যাওয়ার সময় চৈতালি রঘুকে বলে আমি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিলাম,
কিন্তু তুমি আমাকে বুঝলা না। এসব কথা শোনার পর রঘু বিষ্ণুকে বলে যে তুমি তো তোমার স্ত্রীকে মেরেই ফেলবে, তার চাইতে ভালো তুমি তাকে এইখানে রেখে যাও, যাতে আমরা এখানে সুখে শান্তিতে থাকতে পারি। রঘু আর বিষ্ণু যখন কথা বলছিল তখন হঠাৎ চৈতালি বিষ্ণুকে আক্রমণ করে। এর ফলে সে গুরুতর আহত হয় এবং যখন চৈতালি রঘুকে বলে যে তুমি তো আমাকে বিশ্বাসই করো না, এইটা শুনে রঘু বিষ্ণুকে প্রচণ্ড আঘাত করতে থাকে এবং তাকে মেরে ফেলে। যখন সে তাকে কবর দিতে যাচ্ছিল তখন তার পকেট থেকে হাসপাতালের একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল যে ডক্টর বিষ্ণু এবং তার রোগী হলো শিখা। এর মানে হলো তাদের মধ্যে থাকা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিটি আর কেউ নয়, সে হলো চৈতালি, যার আসল নাম শিখা। শিখার চিকিৎসা চলছিল এবং ডক্টর বিষ্ণু তার চিকিৎসা করছিলেন। এমন সময় হঠাৎ চৈতালি রঘুকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু রঘুকে হত্যা করাটা এত সহজ ছিল না, বরং রঘু নিজেই চৈতালিকে হত্যা করে ফেলে। এখানে একটি খুব বড় বিষয় রিভিল হয় যে আসল সাইকো হলো রঘু। রঘু, চৈতালি নাকি বিষ্ণু, এই তিনজনের ব্যাপারে আপনার কি মতামত? আসলে কে সাইকো ছিল এটা আপনার উপর নির্ভর করছে। নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আসল সাইকো কে ছিল।